ফটোশপ একটি রাস্টার বেস সফটওয়্যার বা রাস্টার গ্রাফিক্স সফটওয়্যার যেটা বলেন না। আর ইলাস্ট্রেটর ভেক্টর বেস। ইলাস্ট্রেটর একটি ভেক্টর বেস সফটওয়্যার। ওকে, ফটোশপে আমরা একটু মূলত কি রিলেটেড কাজগুলো করে থাকি? ছবি রিলেটেড, ফটো এডিটিং রিলেটেড যে কাজগুলো করে থাকি সেগুলো ফটোশপে করে থাকি। আর ডিজাইন রিলেটেড যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা করি ইলাস্ট্রেটরে করি। এই জন্য মূলত দুটো জিনিসকে ভাগ করা হয়েছে। এখন ইলাস্ট্রেটরে ভেক্টর বেস সফটওয়্যার সম্পর্কে আর একটু সামান্য কিছু বলে রাখি শুধু, যে ফটোশপে আমি বলছিলাম এগুলো ফটোশপের যে ফাইলগুলো তৈরি হবে সেগুলো ফেটে যাবে, তাই না? জি ভাইয়া। এগুলো তো বলছিলাম যে ওগুলো ফেটে যাবে, ধ্বংস হবে বা নষ্ট হবে। আর ইলাস্ট্রেটরে যেগুলো আমরা করি সেগুলো নষ্ট বা ধ্বংস হয় না, তার মানে ওগুলো কি পিক্সেলেট হয়ে যায় না। এই পর্যন্ত আমরা তো বুঝছি নাকি? জি ভাইয়া। এখন বাকি যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে যে কেন ইলাস্ট্রেটরের ফাইলটা ভাঙে না, বা না ভাঙাতে সেটার সুবিধা কি, আর এটা ভাঙলে এটার অসুবিধা কি। ইলাস্ট্রেটর ফটোশপের ফাইলটা পিক্সেল দিয়ে তৈরি হয়। আমি বলছিলাম কালকে যে পিক্সেল দিয়ে তৈরি হয় মানে আমাদের একটা দেওয়াল যদি তৈরি করি আমরা অসংখ্য ইট বসিয়ে 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 একটা দেওয়াল তৈরি হয়, ঠিক অনুরূপ ভাবে আপনার আমাদের ফটোশপের ফাইলগুলো তৈরি হয়। বাকিরা মিউট করুন তো একটু। ঠিক তেমন ভাবে ফটোশপের ফাইলগুলো আমাদের তৈরি হয়, যে আসলে পিক্সেল দিয়ে তৈরি হয়, অসংখ্য পিক্সেল মিলে একটা ছবি তৈরি হয়। আর ইলাস্ট্রেটরের ফাইলগুলো সেটা আমাদের ফেটে যায় না, কারণ এটা আসলে কোনো পিক্সেল দিয়ে তৈরি হয় না, এটা শেপ দিয়ে তৈরি। ইলাস্ট্রেটরে যা তৈরি হয় সবগুলো শেপ দিয়ে তৈরি হয়, এর কারণে এটা ভেঙে যায় না বা ফেটে যায় না। শেপ দিয়ে বলতে বুঝলো না। যখন আমরা কাজে যাবো তখন শেপটা আসলে ক্লিয়ারলি বুঝবেন, এখন না বোঝাটাই স্বাভাবিক। এগুলো টেনশন কিছু নেই, আপনারা শুধু জেনে রাখেন যে এখানকার ফাইলগুলো শেপ দিয়ে তৈরি হয়। জি ভাই। আচ্ছা, এখন কোনটা কোথায় কাজে লাগে এটা বলি আমরা। যে আমরা দেখলাম যে এই ধরনের এগুলো করতে যখন আমরা ছবিটাকে জুম করতেছি ফটোশপে, অর্থাৎ পিক্সেল দিয়ে যেটা তৈরি সেটা এক পর্যায়ে গিয়ে ফেটে যাচ্ছে। এখন ফেটে যাওয়ার ফলে সেটা আমরা নির্দিষ্ট পরিমাণে একটা জুম করে তারপর আর বড় করতে পারি না। এখন দেখেন এই যে বড় বড় ব্যানার পোস্টার গুলো ডিজাইন করা হয়, এই যে বড় বড় ব্যানার পোস্টার বানানো হয় না, দেখেন না কত বড় এই ব্যানার গুলো ঝুলানো আছে রাস্তায়। হ্যাঁ জি ভাই। তো এগুলো তাহলে কিভাবে তৈরি? এগুলো ফেটে গেল না কেন? তার মানে এগুলো অবশ্যই ইলাস্ট্রেটরে করা হয়েছে, যার জন্য এগুলোকে ইচ্ছে মতো বড় করা গেছে। পিক্সেল কি সেটা আমি গতকাল বলছিলাম না আপনাদের? রেজুলেশন কি সেটাও তো বলছিলাম না? জি ভাই। আজকে আমরা আর কিছু বিষয় যেগুলো রয়েছে, কন্ট্রাস্ট এবং ব্রাইটনেস সম্পর্কে আপনাদের ধারণা আছে? কন্ট্রাস্ট এবং ব্রাইটনেস ব্রাইটনেস মানে তো আলো না, ব্রাইটনেসটা হচ্ছে আজকে স্ক্রিনের যে আলোটা কমানো বাড়ানোটা, বেশি বা কমের।
সোহেল আল মাহমুদ, বের করে দিই। আচ্ছা, ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট আর কেউ বলতে পারবে? আমরা তো এগুলো মানে রেগুলারে দেখি, ব্রাইটনেস কন্ট্রাস্ট এগুলো দেখি না মোবাইলে, আমরা এগুলো দেখি না? ব্রাইটনেস কন্ট্রাস্ট রেজুলেশন, রেজুলেশনটা তো কালকে বুঝাই দিছি। জি ভাই। তো ব্রাইটনেস কন্ট্রাস্ট সম্পর্কে একটু পরিষ্কার ধারণা নিয়ে নেন, এটা আসলে এগুলো লাগবে। জি ভাইয়া বলেন। আচ্ছা, ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট ব্রাইটনেস মানে উজ্জ্বলতা, যেটা আমরা সবাই জানি, তাই না? জি ভাই। আচ্ছা, ব্রাইটনেস মানে উজ্জ্বলতা, মানে একটা ছবি কতটুকু উজ্জ্বল হবে এটা ডিপেন্ড করে ব্রাইটনেস এর উপর। তাহলে কন্ট্রাস্টটা আসলে কি? পার্থক্য ভাইয়া যে পার্থক্যটা কালারে গুড 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 গুড। দুই কালারের মাঝে যেটা পার্থক্য, যতটা পার্থক্য সেটাকে বলা হয় কন্ট্রাস্ট। আচ্ছা, একটা বিষয় সাধারণভাবে চিন্তা করেন, সাদা এবং কালো। আমি যদিও সাদা এবং কালোর বিষয়ে আরো আলোচনা করব, তবে আপাতত আমি একটা রং ধরে যাচ্ছি, এগোচ্ছি। সাদা এবং কালো এই দুটো রঙের পার্থক্য কেমন বলেন? বিপরীত ভাই। পুরো বিপরীত, মানে সব থেকে বেশি পার্থক্য, তাই না? জি ভাই। আচ্ছা, লাল এবং কমলা এই দুটা কাছাকাছি। কাছাকাছি, তার মানে সাদা এবং কালোর পার্থক্যটা অনেক বেশি, এজন্য এটার কন্ট্রাস্ট সব থেকে বেশি। আর লাল এবং কমলা এই দুটোর কালারের কাছাকাছি থাকার কারণে এটার কন্ট্রাস্টটা কম। এই দুটো কালারের পার্থক্য কম, জন্য কন্ট্রাস্ট কম। বোঝা গেছে যে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট জিনিসটা কি আসলে? জি ভাই। জি ভাইয়া। কন্ট্রাস্ট হচ্ছে দুই কালারের পার্থক্য। পার্থক্য। এখন সাদা এবং কালোর মধ্যে যদি কন্ট্রাস্ট বাড়ানো হয়, যে এক জায়গায় দুটো কালার আছে সে জায়গায় যদি আমরা কন্ট্রাস্টটা বাড়াই, তাহলে ঘটনাটা কি ঘটবে? যে সাদার মতো যেটা আছে সেটা আরো সাদা হবে না, সাদার মতো যেটা আছে সেটা আরো সাদা হবে, কালোর মতো যেটা আছে সেটা আরো কালো হবে কন্ট্রাস্ট বাড়ালে। এটাই তো, যে কন্ট্রাস্ট বাড়ালে মানে কি পার্থক্য বেড়ে যাবে দুই কালারের। ভাই তাহলে এই গেল কন্ট্রাস্ট, ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট। আচ্ছা, রং, রং কিভাবে তৈরি হয় বলতে পারবেন? রং নিয়ে একটু আলোচনা করি, যেহেতু রং নিয়ে সব কাজ করব, তাই না? একটি রঙের সাথে আর একাধিক রং সংমিশ্রণ করেই রঙের কালার রং তৈরি হয়। তাহলে একটি রং কোথা থেকে আসলো? যেমন একদিকে একাধিক লাল থেকে লাল নীল, লাল নীল থেকে ভাইয়া মৌলিক রং থেকে বাকি রংগুলো তৈরি হয়। গুড। আরজিবি কালার, রেড, গ্রিন। হয় নাই? আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি রঙের বিষয়টা, কেমন? মৌলিক রং কোনগুলো কেউ বলতে পারবেন?
লাল লাল সবুজ। লাল আচ্ছা, আচ্ছা, লাল সবুজ আর হচ্ছে নীল। লাল নীল হ্যাঁ, সবুজ নীল এই একজন বলেন। লাল সবুজ লাল, নীল হলুদ আর নীল। আচ্ছা, কে বলছে আমি বুঝতে পারতেছি না। ভাইয়া লাল সবুজ আর নীল লাল সবুজ আর নীল ক্রস হয় নাই। আর তার একজন বলেন। লাল নীল লাল, হলুদ আর নীল। লাল হলুদ আর নীল কে বললো? ভাইয়া আমি। লাল নীল হলুদ। লাল হলুদ নীল বা লাল নীল হলুদ। আচ্ছা, মৌলিক রং এই তিনটাই, মানে প্রথম রং আর কি, লাল হলুদ এবং নীল, এই দুটো হচ্ছে, এই তিনটে হচ্ছে মৌলিক রং। আমরা গ্রাফিক্স ডিজাইনের ভাষায় এগুলো মৌলিক বলি না, আমরা এগুলোকে বলি প্রাইমারি কালার, মানে প্রাথমিক লেভেলের কালার। একবারে এই প্রাথমিক তিনটা কালার থেকে বাকি সব কালার গুলো তৈরি। প্রাথমিক এই তিনটা কালার থেকে বাকি সব কালার গুলো তৈরি। সেটা কিভাবে তৈরি সেটা আমরা দেখি একটু। আমরা কালার হুইলটা দেখি। কালার হুইলটা দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাবো বিষয়গুলো। আমি একটু স্ক্রিন শেয়ার দিই, কেমন? এই বিষয়গুলো আসলে আমাদের কিন্তু সিলেবাস লেভেলের ভিতরে না, বাট আমি মনে করি একজন গ্রাফিক্স ডিজাইনার হতে হলে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকা উচিত। কাজে এগুলো এর জন্য কিন্তু করাচ্ছি। আমার মনে হয় না যে অন্য কেউ বা কারা এগুলো করায় কেউ, বাট আমি একটু, মানে আমি চাই যে স্টুডেন্ট যেটা শিখতেছে সেটা প্রকৃতভাবেই শিখুক, আসল জিনিসটাই জানুক। ভালো একটা কালার হুইল, এগুলোকে সবগুলোই কালার হুইল আমরা ভালো একটা খুঁজে বের করি যেটা দিয়ে আসলে সহজে বুঝবো আমরা। আর একটা বুঝলে তখন বাকিগুলো আপনি বুঝতে পারবেন। ও বাবারে, কোনটা কালার নেই? আচ্ছা, এটা দিয়ে আমরা অনেকটা বুঝতে পারি। ঝাপসা না, ক্লিয়ার হবে? ক্লিয়ার দেখা যায় এটা? জি ভাই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে যে ভাই। দেখা যাচ্ছে। আচ্ছা, আরেকটা হইলে এই তো, এটাই তো আছে ভালো। ক্লিয়ার আসতেছে। এই হুইলটা ভালো আছে, একবারে সব লেখা আছে এখানে। সাথে ক্লিয়ার সিন পুরো এটা দেখা যায়? আপনারা পড়তে পারতেছেন তো? মানে জি ভাই। কোনটা কি লেখা আছে এটা দেখা যাচ্ছে। পড়তে পারতেছেন না? জি ভাই। আচ্ছা, পড়তে পারলেই হবে। আচ্ছা দেখেন, এটা আমাদের কালার হুইল।
প্রাইমারি কালার, আমাদের কালারকে মূলত আমরা 3 ভাগে ভাগ করি। 1 নম্বর প্রথম স্টেপে হচ্ছে প্রাইমারি কালার অর্থাৎ প্রাথমিক কালার, তারপরে স্টেপ হচ্ছে সেকেন্ডারি কালার, তারপরে স্টেপ হচ্ছে হায়ার সেকেন্ডারি বা টারশিয়ারি বা ইন্টারমিডিয়েট কালার বা টারশিয়ারি কালার। আচ্ছা, এখানে আমরা মনে রাখার জন্য আমরা দু একটা জিনিস ব্যবহার করতে পারি। মুসলিমা খাতুন কে এসছেন? জি আমি আছি। আচ্ছা, 2 মিনিট আসছি লিখছিলেন তো, কখন লিখছিলেন এটা? না 2 মিনিট পরেই চলে আসছি। ও আচ্ছা অনেক আছে। আচ্ছা, আমরা মনে রাখার জন্য এভাবে বলতে পারি যে প্রথমে আমরা পড়াশোনা শুরু করি কোথায়? প্রাইমারিতে। জি ভাই, জি ভাই। তারপরে কই যাই? সেকেন্ডারি করতে যায় না? সেকেন্ডারিতে, তারপরে কই করতে যাই? ইন্টারমিডিয়েট করতে যায় না? হায়ার সেকেন্ডারি। হ্যাঁ, সেকেন্ডারি বা ইন্টারমিডিয়েট তো বলি, তাই না? জি এখানে ঠিক তাই। এখানে ঠিক তাই যে আপনি প্রথমে আমাদের কালার যে 3টা থাকবে সেটা হচ্ছে প্রাইমারি কালার, তারপরে যে কালার গুলো তৈরি হবে সেটা হবে সেকেন্ডারি কালার, তারপর যে কালার গুলো তৈরি হবে সেটা হবে হায়ার সেকেন্ডারি। হায়ার সেকেন্ডারি না, আমরা এখানে বলা হয় ইন্টারমিডিয়েট অথবা টারশিয়ারি। টারশিয়ারি কালার, টারশিয়ারি পাহাড়, এটা ইন্টারমিডিয়েট যারা ভূগোল পড়ছে তারা সম্ভবত বলতে পারবে যে টারশিয়ারি পর্বত, টারশিয়ারি পাহাড়। আচ্ছা, তাহলে টারশিয়ারি কালার প্রাইমারি, সেকেন্ডারি, আরেকটা ইন্টারমিডিয়েট বা টারশিয়ারি। এবং প্রাইমারি কোন 3টা দেখেন এখানে লেখা আছে। প্রাইমারি কালার 3টা হচ্ছে রেড, ইয়েলো, ব্লু। এই 3টা হচ্ছে প্রাইমারি কালার। এখন প্রাইমারি এবং প্রাইমারি মিলে যে কালারটা তৈরি হবে সেটাকে বলা হয় সেকেন্ডারি কালার। মনে থাকবে এটা। আরেকবার বলেন ভাইয়া। প্রাইমারি কালার এবং প্রাইমারি কালার অর্থাৎ প্রাইমারি কালারের সাথে প্রাইমারি কালার মিশে যে কালারটা তৈরি হবে সেটা হবে সেকেন্ডারি কালার। বুঝা গেছে? জি। আচ্ছা, তার মানে দেখেন রেড এর সাথে ব্লু এই দুটো মিশে তৈরি হলো ভায়োলেট। এই ভায়োলেটটা আমার সেকেন্ডারি। রেড এর সাথে ইয়েলো দুটোই তো প্রাইমারি, তাই না? ভাই রেড এবং ইয়েলো মিশিয়ে দিবেন, তৈরি হয়ে যাবে অরেঞ্জ। বুঝা গেছে? আবার ইয়েলোর সাথে ব্লু মিশিয়ে দিবেন, তৈরি হয়ে যাবে গ্রিন। বোঝা গেছে? জি বুঝতে পারছি। তাহলে প্রাইমারি কালারের সাথে প্রাইমারি কালার মেশালে যেটা তৈরি হয় সেটা হচ্ছে সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালার। তাহলে সেকেন্ডারি কালার কিভাবে তৈরি হয় সেটা তো আমরা জানি, পারবো না, তাই না? জি আচ্ছা, এরপরে রয়েছে টারশিয়ারি কালার। টারশিয়ারি কালারটা কিভাবে তৈরি হয় সেটা হচ্ছে সেকেন্ডারি কালারের সাথে অন্য যে কোনো কালার মিশালে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় টারশিয়ারি কালার। সেকেন্ডারির সাথে সেকেন্ডারি কালার অথবা প্রাইমারি কালার যে কোনো কিছু মিশালেই হবে। সেকেন্ডারির সাথে আপনি যাই মিশান না কেন, আচ্ছা এটা বাকি যে কালার গুলো তৈরি হবে শুধু তাই নয়, এই প্রসেসটা বাদে এবং প্রাইমারি থেকে সেকেন্ডারি তৈরি হওয়ার প্রসেসটা ছাড়া বাকি যতগুলো কালারের সাথে যে কালার গুলো মিশান না কেন সেই কালার গুলো হবে সব টারশিয়ারি, সব টারশিয়ারি। এখানে তো অল্প কয়টা শুধু বের করা আছে। আপনার মেইন কালার তাহলে বের হলো 6টা, কিন্তু দেখেন
মেইন কালার, এটা মৌলিক কালার বলছি না কিন্তু। মেইন কালার 6টা, সেটা কি কি? প্রাইমারি 3টা আর সেকেন্ডারি 3টা। এই গুলো কালার থেকে এখন বাকি সব কালার গুলো তৈরি হবে। মূলত প্রাইমারি গুলো থেকে সেকেন্ডারি গুলো তৈরি হবে, আর সেকেন্ডারি গুলো থেকে যখন আপনি যত কিছু বাড়াইতে থাকেন বাড়তে থাকবে। আচ্ছা, সেকেন্ডারি কালার থেকে টারসিয়ারি গুলো কিভাবে তৈরি হয় দেখেন। রেড আর অরেঞ্জ মিশাইলে আপনাদের রেড অরেঞ্জ তৈরি হয়ে গেছে। তার মানে নাম শুধুমাত্র আমাদের এই 6টা থেকে শেষ। তারপর আমরা যে নামগুলো দিছি ওগুলো আমাদের এমনি বোঝার জন্য নামগুলো দিয়ে, যে দেই না কি কি, পেস্ট কালার, কলা পাতা কালার, তারপরে কি কি কালার বলি, অ্যাশ কালার, অ্যাশ কালার, আফরোজা কালার। আফরোজা কালার আছে না একটা? লাক্স কালার, ম্যাজেন্টা কালার। হ্যাঁ, একটা কালার আছে না, আফরোজা না কি বলে, ফিরোজা, ফিরোজা। ফিরোজা, ফিরোজা কালার। ফিরোজা কালার। হ্যাঁ, আচ্ছা, আমি এটা জিনিস দেখেন, আমার না এই যে অ্যাশ কালার, ওটা অ্যাশের মতো দেখতে। এই কলা পাতা কালার বা পেস্ট কালার, এগুলো পেস্টের মতো দেখতে। আমার একটা জিনিস বলেন, যে ফিরোজা কালারটা আসলো কই থেকে? ওকে ফিরোজার মতো দেখতে ওই কালারটা? আসলে টকটক গোলাপি কালারকেই ফিরোজা কালার বলা হয়। না ঠিক আছে, সে আমরা তো বাকি যে রংগুলোর নামকরণ করি, এটা তো বিভিন্ন রকম। হ্যাঁ, না না, আমরা বাকি যে মানে রংগুলোর নামকরণ করি, এটা কিন্তু দেখবেন যে আমাদের যে ওই কোন প্রোডাক্টের সাথে মিল রয়েছে জন্য কিন্তু ওই নাম দিয়ে দেই, তাই না? আমার এটা আসলে আমি চিন্তা করতে পারি না, তাহলে ফিরোজা কালারটা এটা কি দেখে নামটা আসলে দিল? যে ফিরোজা কালার নামটা যে আসলো, এটা কিভাবে আসলো? ভাই মনে হয় ফিরোজা নামে কেউ সবসময় গোলাপি পড়তো। ঠিক জানি না, ছোটবেলায় মা শিখাইছে এটা ফিরোজা কালার। আর রঙের ক্ষেত্রে আমার অবশ্য অনেক বড় ইয়া আছে, আমি রং চিনি না, মানে রং চিনতে খুব আমার কষ্ট হয়। কেউ যদি বলে যে ইভেন আমি এই যে অরেঞ্জ, সরি অরেঞ্জ না, অরেঞ্জের তো ডিরেক্ট কালার, আপনি পিঙ্ক কালার বের করতে বলে, গতকালকে এক বায়ারের সাথে জানেন কি হয়েছে আমার, 4 বার রিভিশন খাইছি আমি, পিঙ্ক কালারও চাইছি, আমি পিঙ্ক কালার মিলাইতে পারি নাই। তখন ও আমাকে রেফারেন্স দিচ্ছে যে এটা পিঙ্ক কালার, তখন ওর কাছ থেকে ওই কালারটা নিয়ে আমি করে দিছি, আমি মিলাইতে পারি নাই পিঙ্ক কালার কি, বুঝছেন? গতকালকের এই অর্ডারটা ভাই এটা তো মেয়েদের ফেভারিট কালার। আমি মিলাইতে পারতেছি না যে আসলে মানে পিঙ্ক কালার কোনটা, এই জন্য কালারে আমার ঝামেলা হয়। তবে এই যে নাম করা যে 6টা কালার রয়েছে, এই 6টাতে ঝামেলা হবে না, এই 6টা বের করতে পারবো। বাকিগুলো বের করতে আমার ঝামেলা হয়। তখন আমি ওই বায়ারের কাছ থেকে স্যাম্পল নিই, যে আসলে কোন কালারটা চান আপনি, আপনি আমার একটু দেখান, তখন ওই কালারটা আমি ব্যবহার করি। আর বাকি যে আফরোজা, ফিরোজা, গোলাপি টুলাপি এইগুলা বা পিঙ্ক, এগুলো বের করতে আমার সমস্যা হয়। আমি ইয়েলো বুঝবো, ইয়েলো বলবে আমি ইয়েলো বুঝবো, লাল বুঝবো, অরেঞ্জ বুঝি, ভায়োলেট বুঝি, গ্রিন বুঝি, ব্লু বুঝি, মানে নাম যে 6টা কালারের রয়েছে, মেইন নাম এই 6টা বুঝি, আর বাকি বুঝি না। আচ্ছা, তাহলে টারসিয়ারি কালার বা ইন্টারমিডিয়েট কালার গুলো আমরা সবাই বের করতে পারবো তো, তাই না? জি পারবো। ভাই ওকে, সুন্দর। আচ্ছা, আরেকটা মজার ইনফরমেশন দিই, এটা সবাইকেই বলি, আমি আপনাদেরকেও বলি। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। কামরুল হাসান, গুড। আচ্ছা, কত সালে ডিজাইন করা হয় এটা, জাতীয় পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা? ভুলে গেছি, তবে উত্তোলন করা হয় 2 মার্চ। 2 মার্চ, মুক্তিযুদ্ধের আগে উত্তোলন করা হয়, তাই না? জি জি ভাই। তাহলে ডিজাইন ধরেন যে আরো আগে করা হয়েছে, 1970 দিক ধরে নিলাম, জি ধরে নিলাম 1970 দিক ডিজাইন করেছে। আচ্ছা, যাই হোক, যুদ্ধের আগে বাংলাদেশের হ্যাঁ? পতাকা এর আগে একটা ছিল, মাঝখানে বাংলাদেশের মানচিত্র ছিল, বাট লাল ছিলই, কিন্তু এখন মানচিত্রটা সরিয়ে দেওয়া হয়েছে। মানচিত্র যেটা, ওটা শিবনারায়ণ দাস করছে, ওইটা অনেক আগে করছে, কিন্তু এইটা মুক্তিযুদ্ধের পরবর্তীতে করা। না না, এর আগেও তো লাল তো ছিলই, লালই তো ছিল, তাই না? মানচিত্র তো লালের মধ্যেই ছিল, লালের মধ্যে মানচিত্র ছিল শুধু, তাই না? পরবর্তীতে পরবর্তীতে শুধু মানচিত্রটা বাদ দেওয়া হয়েছে।
সেটা যুদ্ধের আগে। হ্যাঁ, কাজের ডিজাইন কিন্তু এটাই, আপনার লাল সবুজ ডিজাইন কিন্তু এটাই। আচ্ছা, এখানে যে বিষয়টা আমি বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই লাল এবং সবুজ এই দুটো ডিজাইন করা হলো কেন, মানে এই দুটো কালার নেওয়া হয়েছে কেন আমাদের জাতীয় পতাকায়? সবুজ হচ্ছে বাংলার প্রকৃতি, হ্যাঁ, আর লাল হচ্ছে রক্তের কালার। রক্তের কালারটা দিল কেন? কারণ আপনার 1971-এর আগেও অনেকগুলো ইয়ে হয়েছে, মানে 52-র ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, এই বিভিন্ন কারণে অনেক মানুষ মারা যায়, যার কারণে রক্তপাতের কারণে লাল রংটা নেওয়া হয়। আগে তো এরকম বড় ধরনের কোন রক্তপাত কয়টা ছিল? 1971-এ যেটা ছিল 6টা। জি, স্বাধীনতার 7টা স্তম্ভ, 71 সহ 71-এর আগে ছিল 6টা। আচ্ছা আচ্ছা, যাই হোক, সেটা হতে পারে। আমি যেটা জানি এটা আসলে ভাই আমাদের তরুণ সমাজের যে উদ্যমতা, এইটা হচ্ছে ইঙ্গিত করে। আর সবুজটা হচ্ছে আমাদের যে প্রাকৃতিক, মানে এই সাইডটাকে হচ্ছে সবুজ কালারটা ইঙ্গিত করে। আচ্ছা, যাই হোক, এখানে অনেক ইস্যুই থাকতে পারে, বাট আমরা গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আমরা আমাদের ইস্যুটা চিন্তা করব, আমরা আমাদের মতো করে ভাববো। আচ্ছা আচ্ছা, লাল এবং সবুজ এই দুটো কালারের কন্ট্রাস্ট একবার চিন্তা করেন তো। কন্ট্রাস্ট মানে কি বলছিলাম, যে দুটো কালারের পার্থক্য, তাই না? আচ্ছা, লাল এবং সবুজ এই দুটো কালারের কন্ট্রাস্টটা আপনি একবার চিন্তা করেন। লাল তো খুবই লাল হয়ে যাবে। কন্ট্রাস্ট আমি বলছি যে দুই কালারের পার্থক্য। হ্যাঁ, জি, আর সবুজ বুঝলি? বিপরীতমুখী, দুইটা বিপরীতমুখী কালার হচ্ছে না? রাইট, দুটো বিপরীত মুখী কালার, তার মানে এই দুটোর কন্ট্রাস্ট সব থেকে বেশি। জি, আর কন্ট্রাস্ট বেশি হওয়া মানেই একটা কালারের উপর যদি আরেকটা রাখা হয় তাহলে ফুটে উঠবে সব থেকে বেশি। আমরা সাদা বোর্ডে কালো পেন দিয়ে লিখি কেন, সাদা খাতায় কালো পেন দিয়ে লিখি কেন? সাদা কালো বেশি বেশি ফুটে ওঠার কারণে। আমরা ব্ল্যাক বোর্ডে সাদা চক দিয়ে লিখি কেন? যাতে পোকা বেশি যেন ফুটে ওঠে। তার মানে কি, যে দুটো কালারের কন্ট্রাস্ট বেশি সেই দুটো কালার একটার উপরে আরেকটা রাখলে সর্বোচ্চ বোঝা যাবে, তাই না? ঠিক তাই এখানেও লাল এবং সবুজের কন্ট্রাস্ট সব থেকে বেশি। আপনি দেখেন এখানে হুইলটা দেখলেও বুঝতে পারবেন, লালের বিপরীত কালার গ্রিন, এই দুটোর কন্ট্রাস্ট সব থেকে বেশি। এজন্য আমি যদি সবুজের উপরে লাল রাখি তাহলে সব থেকে বেশি ফুটবে। বোঝা গেছে? বুঝছেন বিষয়টা? জি, বুঝতে পেরেছি। আচ্ছা, কাজে এক্ষেত্রে আমরা বলতে পারি যে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইন রঙের হিসাবে একটি পরিপূর্ণ এবং পারফেক্ট ডিজাইন। আমরা তো এগুলো আসলে এখন চিন্তা করছি। হ্যাঁ, আমরা এগুলো কিন্তু চিন্তা করছি এখন। এই ডিজাইনাররা, ওই যে আরেকজনের নাম কি বলেন জানি, ডিজাইনারটা করছিল কামরুল হাসানই বলেন বা আরেকজনকে, হ্যাঁ শিবনারায়ণ না, শিবনারায়ণ দাস। হ্যাঁ, ওনারা দেখেন ওই সময়ে এই জিনিসগুলো কতটা ভালো বুঝতো ওনারা, যে আসলে এই দুটো কালার যে বের করছে ওনাদের মাথায় কিন্তু এটা অবশ্যই ছিল। ওনারা হয়তো আমাদের মতো থিওরিটিক্যালি এভাবে চিন্তা করে না কখনো, কিন্তু এটা জানতো যে লালের উপর কোন কালারটা সব থেকে বেশি ফুটবে আমার, বা সবুজের উপর কোন কালারটা সব থেকে বেশি ফুটবে, সেটা দিয়ে অন্য কোনো আর চিন্তা করা যায় কিনা। ঠিক আছে কিনা? জি ভাই। হ্যাঁ, তো এজন্য আরেক চিন্তার, এগুলো চিন্তা করলে ক্রিয়েটিভিটি, মানে এগুলো কাজ করার ইয়া বাড়ে, আগ্রহ বাড়ে। আচ্ছা, নেক্সটে আসে আরেকটা, আমি টিন এবং টোন্ট বা শ্যাড সম্পর্কে একটু শুধু বলে দিই। টিন টোন, টিন টোন, বুঝতে পারি নাই।
না, আমি এই যে কালার বলতেছি না, কালার তো কিভাবে তৈরি হয় সেটা তো বললামই। আচ্ছা, এখন আমরা টিন্ট এবং টোনের ব্যাপারে একটু কথা বলি। এগুলো ওভাবে আসলে কাজে লাগবে না, টোন বা শেড। শেড আচ্ছা, টিন্ট জিনিসটা হচ্ছে আপনি যে কোনো একটা জায়গায় আছেন, একটা কালারের নির্দিষ্ট একটা জায়গায় আছেন, সেটা থেকে যদি আপনি সাদার দিকে যান, অর্থাৎ সেটাকে যদি আপনি হালকা করে সাদা করতে যান, তাহলে সেটা হবে টিন্ট, TINT, টিন্ট। আমি এখানে দেখাচ্ছি আপনাদের। আমি কালারটা নিলাম, আমি এই জায়গায় আছি, মাঝামাঝি আছি এখানে। এই উপরের দিকে আমার সাদা, নিচের দিকে আমার কালো, বোঝা যাচ্ছে না? এই উপরের দিকে আমার সাদা, এই নিচের দিকে আমার কালো। আমি যদি এদিকে যাই তাহলে এটা হবে টিন্ট, আর যদি এখান থেকে আমি নিচের দিকে যাই এটা হবে শেড অথবা টোন। ঠিক আছে? অথবা টোন 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 মানে ছায়ার মতো হবে আর কি। তাহলে কালার সম্পর্কে আমাদের আর মনে হয় বেশি কিছু বলার নেই। ও একটু হ্যাঁ বলেন। মানে আমরা হচ্ছে টিনটা হচ্ছে ডিপ থেকে যখন লাইট কালারে যাচ্ছে সেটাকে বলছি, টিন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর টোন হচ্ছে মানে ডিপ থেকে আরো ডিপে। ডিপ থেকে ডিপে যায়। আপনি ডিপ বলতে পারবেন না, আপনি নির্দিষ্ট একটা জায়গায় আছেন, আপনি যে কালারেই থাকেন না কেন, যেখানেই থাকেন না কেন, যেই কালার থাকে আপনি নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, সেখান থেকে যদি লাইটের দিকে যান তাহলে সেটা হবে টিন্ট। সেখান থেকে যদি আপনি শেডের দিকে আসেন বা ব্ল্যাকের দিকে আসেন, সেটা হবে আপনার টোন বা শেড। শেডে বেসিক্যালি বলি আমরা, কারণ টোন বলতে ফের আর কিছু বোঝায়। টোন বলতে আপনার কালারের অ্যাডজাস্টমেন্টটাকেও বোঝায় অনেক ক্ষেত্রে, অর্থাৎ ওই ইয়াটা করার জন্য, কন্ট্রাস্টটা যখন ঠিক করে দেয় তখন টোনটা ওখানে বোঝায়। আচ্ছা, সাদা এবং কালোর ব্যাপারে বলি। আপনারা এখানে দেখেন, আমরা যখন কালার হুইলটা এখানে দেখি, কালার হুইলটা সম্পর্কে যখন আলোচনা করছিলাম, সব কালার গুলোই এখান থেকে পেলাম, বাট সাদা এবং কালো কোথায় বলুন তো? হ্যাঁ, তাহলে আপনারা জিজ্ঞালেন না কেন যে তাহলে সাদা এবং কালো কই? মাথায় আসবে। হ্যাঁ, মৌলিক রোগ নাই, ভিতরে নাই, ছটার ভিতরে নাই। সাদা কালো এখানে কোনো হানেই নাই। আপনি কোন কালারের সাথে কোন কালার মিশিয়ে সাদা বানাইবেন দেখান তো? হবে না স্যার, সব রঙের হচ্ছে প্রতিফলন হইলেই তো সাদা হয়, না, আর সব ওভাবে হবে রং না। শোষণ করলে কালো। হ্যাঁ, কাছাকাছি গেছেন, বাট আসলে ওভাবে না। সাদা হচ্ছে রঙের অতিরিক্ত উপস্থিতি বা লাইটের অতিরিক্ত উপস্থিতি, যে কোনো রঙে লাইটের অতিরিক্ত উপস্থিতি হচ্ছে সাদা। আপনি একটা ঘরে আছেন, আপনি যদি সব লাইট অফ করে দেন তাহলে কি কালো হয়ে থাকবে না? কোনো আলো নেই, কালো কিনা? বাট আপনি ওখানে লাইট বাড়াতে থাকেন, লাইট বাড়াইতেই আছেন, এক সময় দেখবেন যে ওটা সাদা হয়ে গেছে পুরো রুমটা। আপনি নিজেও দেখতে পাচ্ছেন না সামনে কি, শুধু সাদা দেখবেন। বুঝছেন? আচ্ছা, এই জন্য হচ্ছে যে কোনো কালারের উপরেই হোক, রঙের অতিরিক্ত উপস্থিতি অথবা লাইটের অতিরিক্ত উপস্থিতি হচ্ছে সাদা, আর লাইটের সর্বনিম্ন উপস্থিতি হচ্ছে কালো। বোঝা গেছে না? ওই যে টিন্ট এবং টোন বা শেড যেটা বললাম, যে আপনি যদি শেডের সর্বনিম্ন স্তরে চলে যান তাহলে যে কোনো রঙের উপরেই থাকেন না কেন সেটা কালো হয়ে যাবে। আর আপনি যদি টিন্টের সর্বোচ্চ অবস্থানে চলে যান তাহলে আপনি যেখানেই থাকেন না কেন পুরো সাদা হয়ে যাবেন। বোঝা গেছে? জি ভাই। ওকে, আচ্ছা, এই বিষয়গুলো একটু আরো বিস্তারিত দেখে নিবেন। ওকে,
অনেকক্ষণ কথা বললাম, একটু মাথাটা কুল করি। আমার কিন্তু এই যে টানা দীর্ঘ সময় কথা বলার নিষেধ আছে, বুঝছেন? আপনি একটু ওয়েট করেন তাহলে। হ্যাঁ। আচ্ছা, এই যে মাহবুবা আক্তার, আপনার প্রোফাইল পিকচার দিতে হবে যে। তারপর ভাইয়া কালকে একবার চেষ্টা করছি, হয়নি তো। আচ্ছা, আজকের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, মেইলে চেঞ্জ করতে হবে পিকচারটা। মেইলের প্রোফাইল পিকচার লাগাবেন, ওই এটাই এখানে আসবে। আচ্ছা, গুগলে যে হ্যাঁ, গুগল। আচ্ছা, এখানে এই যে রুকাইয়া রেনি, আপনার এই প্রোফাইল চলবে না, এই পিকচার চলবে না। আমাদের এখানে আরেকজন জয়েন করেছেন, চামেলি খাতুন নামে একজন। এই চামেলি খাতুন আপনি কি শুনছেন? ভাই আমি হচ্ছে কে? যে আমার চার শেষ তো এটা ফুপির আইডি দেন। ও আচ্ছা আচ্ছা, মানে কে সেটা আমি বুঝি নাই। আলামিন আকাশ। আলামিন আকাশ। ও, তার মেসেজ দিয়ে দিবেন না একটা? জি ভাই, ভাবতেছিলাম দিব আজকে। নাহলে তো আমরা মাঝে মধ্যে বিপদে পড়ে যাই যে কে এসলো। জি ভাই। আচ্ছা, এখানে রুকাইয়া রেনি আপনার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে হবে। সানজানা আক্তার, আপনারটাও প্রপারলি বোঝা যাচ্ছে না, আপনারটা একটা প্রিয়া দিতে হবে। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, আপনারা একটু এই জিনিসগুলো কালার টালার গুলো দেখেন গুগল টুগল করে, কোনটা কালার কিভাবে তৈরি হয়।